নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, মাথাচাড়া দেবে অন্য শক্তি, মির্জা ফখরুলের আশঙ্কা। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্তরা, অপেক্ষায় স্বজনরা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, প্রধান উপদেষ্টাকে জানালেন ফলকার টুর্ক, প্রকৃত চিত্র তুলে ধরার আশাবাদ। এবং সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি, মন্তব্য ব্যারিস্টার শিশির মনিরের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় ৬৯-এর গণ অভ্যুত্থান এবং জুলাই আগস্টের অভ্যুত্থান যাতে বৃথা না যায় সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানের অন্য বক্তারা। শাহিনা হলদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দেব। এবার চলে যাচ্ছি পরবর্তী খবরে। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছে, এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। দর্শক, এই বিষয়ে কিছুক্ষণ আগে কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী রানা আহমেদ। বিডিআর বিদ্রোহ বিস্ফোরক মামলায় ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ হয়েছে এবং তাদের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই, এমনটি তাদের আইনজীবীরা জানিয়েছেন। আমরা সকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছি এবং এখানে যেটি দেখলাম যে স্বজনরা আসলে ভোর থেকেই কিন্তু এখানে অপেক্ষা করছে পরিবারের সদস্যটিকে তারা দীর্ঘ সময় পর কাছে পাবে, এরকমটি হচ্ছে অনেকে জানিয়েছে এবং সেই অপেক্ষায় কিন্তু তারা কারা ফটকে সকাল থেকে অপেক্ষা করছে। আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছি এবং কিছু শিশু বাচ্চাদের সাথেও কিন্তু কথা বলেছে। তারা যেমনটি জানিয়েছে তাদের বাবাকে জন্মের পর থেকে দেখেনি এবং পরিবারের অন্যান্য সদস্যের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে কেউ স্বামীকে দীর্ঘ সময় কাছে পায়নি বা কেউ সন্তানকে পায়নি। আসলে স্বজনদের এই আহাজারি কিন্তু আমরা সকাল থেকেই এই কারা ফটকের সামনে শুনছি, আর সবাই ফুল নিয়ে অপেক্ষা করছে পরিবারের সেই সদস্যটিকে রিসিভ করার জন্য। আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের কাগজপত্র এসে কিন্তু পৌঁছিয়েছে সকালেই, হয়তো প্রসেসিং চলছে, যে কোনো সময় তারা কারাগার থেকে বের হবে এমনটি কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা আসলে সকাল থেকেই কিন্তু স্বজনদের এখানে ভিড় দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা চলে যে কোনো সময়ই কিন্তু তারা কারা ফটক থেকে কারাগারের ভিতর থেকে বের হবে, এটাই হচ্ছে এখান থেকে আমরা জানতে পেরেছি। সর্বশেষ কেরানীগঞ্জ কারাগার থেকে এই ছিল আমার কাছে। রানা আহমেদ, ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে অভ্যুত্থানে সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি। ফলকার তুর্ক জানান, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে। এই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একই সময়ের মধ্যে 6টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে। প্রকৃত চিত্র উপস্থাপনে এই প্রতিবেদনগুলো একে অপরকে সম্পূরক হতে পারে। এ সময় নতুন রোহিঙ্গাদের আসা বন্ধ করতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন ডক্টর ইউনূস। সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তুর্ক বলেন, তিনি মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর রুবিও তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে এবং কোয়াড বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফর করছেন তিনি। ট্রাম্প প্রশাসন তাদের প্রথম মেয়াদে কোয়াড উদ্যোগ গ্রহণ করেছিল, যা পরবর্তীতে বাইডেন প্রশাসন নেতৃত্ব পর্যায়ে উন্নীত করেছে। দর্শক, আপনারা জানেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশ দিয়েছেন এবং বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রাকিব হাসান। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করেছেন গত 2 দিনে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক নীতিতে গভীর প্রভাব ফেলবে। প্রথমত, তিনি উল্লেখযোগ্য যে আদেশগুলো দিয়েছেন তার মধ্যে যেটিকে একেবারেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া। এই সিদ্ধান্ত স্বাস্থ্য খাতে বিশ্বব্যাপী মার্কিন সহযোগিতার উপর দারুণ একটি প্রভাব ফেলবে। দ্বিতীয় যে আদেশটি তিনি দিয়েছেন সেটি হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা। ট্রাম্পের মতে এই চুক্তি আমেরিকার অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি বৈশ্বিক উষ্ণতা মোকাবিলার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। সে কারণে প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে আসার বিষয়টি বিশ্বের জন্য এটি নিঃসন্দেহে একটি খারাপ খবর। আর সবচেয়ে যে আদেশটি নিয়ে বেশি আলোচিত হচ্ছে গত 2 দিনে, বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে বিষয়টি। ট্রাম্প মূলত জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনকে বাতিল করার আদেশ দেন। আপনারা জানেন, এর আগে এখানে কেউ জন্ম নিলে, কোনো বাচ্চা যদি এখানে জন্ম নেয় তাহলে সে জন্মসূত্রে এখানকার নাগরিক হয়, কিন্তু ট্রাম্প সেই আইনটিকে বাতিল করার আদেশ দিয়েছেন। এটার ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিদেশি অভিবাসীদের সন্তানরা নাগরিকত্ব পাওয়ার অধিকার হারাবে। অভিবাসন নীতিতে এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে 24টি রাজ্যে তারা এটার বিরুদ্ধে আপিল করেছে এবং তারা সু করেছে আদালতে এই আদেশের বিরুদ্ধে। এই নির্বাহী আদেশগুলো ট্রাম্পের নীতির প্রতি তার অবস্থানকে স্পষ্ট করে এবং অভ্যন্তরীণ বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার পরিবর্তন নির্দেশ করে। তবে সবকিছু ছাপিয়ে এই মুহূর্তে আসলে যেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবার কাছে সেটি হচ্ছে এখানকার যারা অবৈধ অভিবাসী, যাদের কাগজপত্র নেই, তাদের অনেককে ডিপোর্ট করা হচ্ছে। গত 2 দিনে দেখা গেছে বিভিন্ন রাজ্য থেকে, নিউ ইয়র্ক থেকে, শিকাগো থেকে, ওয়াশিংটন থেকে বা মায়ামি থেকে অনেক লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকার নিউজে, এখানকার স্থানীয় পত্রিকার নিউজে যেটি জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শত শত লোক গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে একটি খবর বেশ আলোচিত হয়েছে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে, সেটি হচ্ছে নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বৈধ কাগজপত্র না থাকার কারণে।
তো এই বিষয়টি এখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছে সবার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কেরও জন্ম দিয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাকিব হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। দর্শক, কাউসার আহমেদের প্রক্রিয়াধীন সেই রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আপনারা দেখে নেব। ৬৯-এর গণ অভ্যুত্থানের ছাত্রনেতা আসাদের ৫৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া উচিত। বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, গণ অভ্যুত্থানে আসাদ থেকে আবু সাঈদ সহ শহীদ সবার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সসম্মানে তারা ফিরে যাবেন এবং জনগণের সরকার জনের কাছে ফিরিয়ে দিবেন। কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা, এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীজনেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয়। প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। আমলাতন্ত্র থেকে শিক্ষাঙ্গনে সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে জানিয়ে এ বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ওই রায়ের বিরুদ্ধে আজহার আপিল করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে খালাস দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছেন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, এই অনুচ্ছেদের অধীনে বিচারকদের পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি মঞ্জুরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতির হাতে রয়েছে, যা বিচারকদের স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়। শুনানিতে শিশির মনির বলেন, ১১৬ অনুচ্ছেদ বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে। আমরা এই ১১৬ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিট আবেদনের শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি, ১১৬ অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। তিনি আরও বলেন, ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রক্রিয়া স্থবির হয়ে গেছে। এই বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা বলতে বোঝায় তার একটি সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা, তাদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা
সব কিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, কিন্তু এখন আছে এটি মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে। 116 অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে বিচারকদের উপর সরকারের প্রভাব এবং নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিচার বিভাগের পৃথকীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কমেছে তাপমাত্রা। কুয়াশার এই চিত্র শুধু রাজধানীতে নয়, বরং দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হয়, অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে আসছে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও আবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবারও শৈত্য প্রবাহের কবলে দেশ। নিয়োগ বিধি অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদের বিপরীতে প্যানেল থেকে লাইন ক্রু লেভেল 1-এর অপেক্ষমান প্রার্থীদের নিয়োগ প্রদানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। 539 জন লাইনম্যান অপেক্ষমান প্রার্থীরা বিগত 2019 এবং 2021 ব্যাচের প্রার্থীদের ন্যায় অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রেস ক্লাবে মানববন্ধন করে। তাদের দাবি, বিগত নিয়োগগুলোতে যেভাবে অপেক্ষমান থেকে নিয়োগ প্রদান করা হয়েছে, একইভাবে শূন্য পদের বিপরীতে যেন অপেক্ষমান থেকেই নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন বলে জানান বক্তারা। এবার সারা বাংলার খবর। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্র যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষার্থে নানামুখী উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। চলছে মাদক বিরোধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান। তবে এই মাদক বিরোধী এই অভিযানে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জরুরি বলে মনে করছে সচেতন মহল। সোহানুর রহমান শিপনের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিতা হক। 14টি ইউনিয়ন নিয়ে গঠিত সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় 7 লাখ মানুষের বসবাস। ভারত ঘেঁষে 46 কিলোমিটার সীমানা রয়েছে দৌলতপুরে, যার মধ্যে 18 কিলোমিটার রয়েছে কাঁটাতারের বেড়া, বাকিটা অরক্ষিত। ফলে মাদক সরবরাহে সহজ পথ হিসেবে বিবেচনা করা হয় এই অঞ্চলটিকে। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান সহ নানামুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের এবং সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে সকলকে নিয়ে দৌলতপুর একটা সুন্দর দৌলতপুর হবে, মাদকমুক্ত দৌলতপুর হবে। যুব সমাজকে যাতে ভালো পথে ফিরিয়ে আনা যায়, এই জন্য স্কুল এবং কলেজগুলিতে যখন যেখানে যাই তখন সেখানে তাদেরকে তাৎক্ষণিকভাবে একটা সেমিনারের মাধ্যমে বা একটা বক্তব্যের মাধ্যমে তাতে মাদকের কুফল সম্পর্কে অবহিত করি, যাতে তার যুব সমাজটা এই মাদকের কুফলটা বুঝতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আয়োজন করছেন খেলাধুলার, সেই সঙ্গে চলছে মাদক বিরোধী প্রচারণাও। যেখানে ফুটবল খেলা হয় আমি অতি উৎসাহিত হয়ে নিজেই সেখানে উপস্থিত হই, হাবলুকে আরও সহযোগিতা করার জন্য। হাবলু যে রাজনৈতিকভাবে কথাবার্তা বলছে, এর সঙ্গে আমরা সম্পৃক্ততা আছি, একেও আমরা সাধুবাদ জানাই। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দৌলতপুরে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত দৌলতপুর করতে চাই এবং যুব সমাজকে এই মাদকের ছবল থেকে ফিরিয়ে খেলাধুলা বিনোদনের মাধ্যমে এইখানে আমি সুন্দরভাবে দৌলতপুরের ছেলেদেরকে একটা জায়গা তৈরি করে দিতে চাই। প্রশাসন থেকে জনপ্রতিনিধি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চলের ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা সহ নানাবিধ তৎপর থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের AKS খান ফার্মাসিউটিক্যালসে $12.5 মিলিয়ন বিনিয়োগ করেছে ডেনমার্ক সরকার। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেল ফার্মেসি চেইন 80টি শাখা সম্প্রসারণ এবং 30টির বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে। একটি হোটেলে জমকালো আয়োজনে AKS খান ফার্মাসিউটিক্যালসের সাথে ড্যানিশ ইনভেস্টমেন্ট
ফাউন্ডেশন ফর ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেএস হোল্ডিংসের চেয়ারম্যান একে শামসুদ্দিন খান এবং IFU এর প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স বার্ট্রাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ কাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্প সহ বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে অষ্টমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী। সকালে ASK ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইনভেস্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উদ্বোধন করা হয়। প্রদর্শনীটিতে দেশ বিদেশে প্রায় 100টি প্রতিষ্ঠান অংশ নিয়ে হাজারেরও বেশি পণ্য প্রদর্শন করছেন। সকালে ICCBর সম্পূর্ণ নতুন সংযোজন এক্সপো ভিলেজে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, মন্তব্য ফখরুলের। অন্য শক্তির মাথা চারা দেওয়ার শঙ্কা। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্তরা, অপেক্ষায় স্বজনরা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, প্রধান উপদেষ্টাকে জানালেন ফলকার তুর্ক। প্রকৃত চিত্র উঠে আসার আশাবাদ। এবং সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি, মন্তব্য শিশির মনিরের। স্বাধীনভাবে কাজ করার অন্তরায়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে